কোনো অবস্থাতেই ৩২ নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। ৩২ ধানমান্ডি ভাঙা উচিত হয়নি, এটা আমাদের অনেক বড় ফেলিয়ার, স্বীকার করলেন ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু এই বিলম্বিত বোধোদয় কি সত্যিই বোধোদয়? ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমতা আমতা করে দোষ স্বীকার কি আদতে দায় ঝেড়ে ফেলার চেষ্টা? ইউনূসের এই পোড় খাওয়া আইন উপদেষ্টা হঠাৎ করে সুবোধ বালক সাজতে চাইছেন কেন? উঠছে প্রশ্ন। ৫ই ফেব্রুয়ারি ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে তাণ্ডব চালায় একদল আন্দোলনকারী। প্রকারান্তরে যাদের মব বাহিনী বলা হয়। ভেঙে তছনছ করা হয় বাংলাদেশের অন্যতম এই দ্রষ্টব্য। সেদিন মুখে কুলু পেটে তাড়িয়ে তাড়িয়ে এই দৃশ্য উপভোগ করেছিল অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। একটি কথাও বলেনি, উল্টে পরোক্ষে সমর্থন জানিয়েছিল মব বাহিনীকে। এতদিন মুখে কুলু পাটার পর আইন উপদেষ্টা হয়ে মজা লুটে নেওয়া আসিফ নজরুল বাংলাদেশের এই কলঙ্কিত ঘটনাকে আচমকা কেন বললেন অনেক বড় ব্যর্থতা? শুনুন তার মুখে। আমাদের সরকারের আমলে যে বড় বড় ব্যর্থতা ছিল অল্প কয়েকটা ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে মব জাস্টিস তো বলা যায় না, মবের এই ইনজাস্টিসটা ঠেকাতে আমাদের ব্যর্থতা ছিল। মব তাণ্ডবের নিন্দা করলেও এক হাত নিতে ছাড়েননি মুজিব কন্যা হাসিনাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কথার ধরন উস্কানি জুগিয়েছিল মব বাহিনীকে, এই বলে হাসিনার কোটে বলও ঠেলেছেন। বঙ্গবন্ধুর বাসভবনে তাণ্ডব চালানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী নাকি দায়ী। উন্মত্ত জনতাকে বাগে আনতে ব্যর্থ হয়েছিল সেদিন ইউনূস সরকার। যে দৃঢ়তা নিয়ে মব বাহিনীকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল তা তারা করেননি। কি বললেন আসিফ নজরুল? শুনে নেব। আমাদের সরকারের আমলে যে বড় বড় ব্যর্থতা ছিল অল্প কয়েকটা ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে মব জাস্টিস তো বলা যায় না, মবের এই ইনজাস্টিসটা ঠেকাতে আমাদের ব্যর্থতা ছিল। নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আপনাকে আমি অনুরোধ করব যে এই ধরনের বিপ্লবোত্তর পরিস্থিতি বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, যেখানে ১৪০০ লোকের মতো লোককে মেরে ফেলা হয়, অজস্র মানুষকে অঙ্গহানি ঘটানো হয়, মানুষের মধ্যে যে ক্ষোভ ক্রোধ, একটা বিপ্লব তো এক ধরনের ইনডিসিপ্লিন, নয়তো বিপ্লব হয় না, বুঝছেন না? যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ওই পরিপ্রেক্ষিতে মব ঠেকানোর জন্য আমাদের যেই দৃঢ়তা দরকার ছিল সেই দৃঢ়তা দেখাতে আমরা ব্যর্থ হয়েছি। কথায় আছে চোরের মায়ের বড় গলা। ইউনূসের গত 18 মাসের যে মব কালচার নিয়ে ঘুম উড়েছিল বাংলাদেশের, দুঃস্বপ্নের মতো যা জড়িয়েছিল জনতার চোখে, সেই মব কালবেলার যাবতীয় দায় ও দায়িত্ব হালকা চালে কাঁধে নিয়ে অধিকাংশই ঠেলে দিয়েছেন তথাকথিত ছাত্র আন্দোলনকারীদের ঘাড়ে। আসিফ নজরুলের দাবি, ইউনূস সরকার নাকি বেজায় কালঘাম ফেলেছিল মব বাহিনীকে প্রতিহত করতে, কিন্তু পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এতই যদি দুঃখ প্রকাশ করেন তাহলে তখন কেন রাগ কাটেননি? স্রেফ পদ হারানোর ভয়ে, নাকি আসিফ নিজেও মব বাহিনীকে উস্কানি দিয়েছিলেন? এখন বেকায়দায় পড়ে ডিগবাজি খাচ্ছেন। কি বলেছেন তিনি? ৫ অগাস্ট থেকে ৮ অগাস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটার ভিতরে কিছু কিছু এলিমেন্ট ছিল, এটার ভিতরে কিছু কিছু উস্কানি ছিল, এমনকি কিছু উস্কানি শেখ হাসিনার পক্ষ থেকেও ছিল, উনি যে এরকমভাবে বক্তব্য দিচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের সম্পর্কে। তারপর সরকারের পক্ষ থেকে কিন্তু একটু চেষ্টা করা হয়েছিল প্রথমবার, আপনারা খেয়াল করে দেখেন, প্রথম কিন্তু আর্মি এবং পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বাধা দেওয়াটা যথেষ্ট ছিল না। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ একাধিকবার বলেছেন ছাত্র নেতারাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনূসকে চেয়েছেন। বিশ্লেষকরা আসিফের এই 180 ডিগ্রি ঘুরে যাওয়া দেখে বলছেন, দুধে এই আইন উপদেষ্টা আসলে নিজেকে সাধু প্রতিপন্ন করতে চাইছেন। ভাবখানা এমন যেন তিনি নিয়ম পালন করতেই যা কিছু করেছেন, ব্যক্তিগতভাবে সমর্থন করেননি। আসলে আসিফ ভালো করেই জানেন সেদিনের ছাত্র নেতারা আজ নির্বাচিত সংসদ সদস্য, আইনি ক্ষমতার অধিকারী, তাই জল মেপে কথা বলছেন।
আন্দোলনকারী ছাত্রনেতা কিংবা আমজনতা কাউকেই চটিয়ে দিতে চাইছেন না তিনি, বরং হাসিনাকে যতটা পারছেন কোণঠাসা করছেন। কি বললেন সাবেক উপদেষ্টা, সাবেক আইন উপদেষ্টা, শুনুন। এটা আমি সবসময় বলতাম, সরকারে থাকতে এখনও বলে রাখি, উনার স্ট্যাচু, উনার বাড়ি এ সমস্ত ভাঙার পেছনে বা উনার যেটা বলি দ্বিতীয় মৃত্যু, এটার পিছনে সবচেয়ে বেশি দায়ী উনার কন্যা। শুধু বঙ্গবন্ধুর বাসভবনই নয়, মবের তাণ্ডব লীলা থেকে সেদিন রেহাই পায়নি প্রথম আলো, দ্য ডেইলি স্টারের মতো সংবাদ মাধ্যমের কার্যালয়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হয়ে সেদিন কি করেছিলেন আসিফ নজরুল? তাঁর অবশ্য দাবি সংবাদ মাধ্যমের কার্যালয়ে হয়তো আরও বড় কিছু হতে পারত, কিন্তু তা হয়নি। শুনুন ইউনূসের আইন উপদেষ্টার সাফাই। প্রথম আলো, ডেইলি স্টারের সাথে সারা রাত প্রায় 60-70 বার কথা হয়েছে আমার, কন্টিনিউয়াস। এবং ওনাদের যেই বিল্ডিংটা আক্রান্ত হয়েছে সেটার উপরে জেনারেটর ছিল, অনেক ডিজেল অনেক কিছু ছিল। ওইখানে যদি শেষ পর্যন্ত যদি আগুন নেভানো না যেত, তাহলে আসল যে অফিসটা ওনাদের সেটা পর্যন্ত আক্রান্ত হতো। তখন আমরা প্রচণ্ড চেষ্টা করে অনেক জায়গায় ফোন করে অনেক যোগাযোগ করে ওটা মোবিলাইজ করতে পেরেছি, আগুনটা থামাতে পেরেছি। ফলে যেটুক ধ্বংস হয়েছে সেটা আপনারা দেখেছেন, অ্যাটলিস্ট প্রথম আলোটা। আরও যেটা হতে পারতো, যেটা আমরা প্রচণ্ড তৎপর থেকে স্টপ করাতে পেরেছি, ফায়ার সার্ভিসকে, সেনাবাহিনীকে অ্যাক্টিভেট করে, সেটা তো আপনারা দেখেন নাই, যতটুকু রক্ষা পেল এটা তো আপনারা জানেন না। সাফাইয়ের পর সাফাই, বেগতিক বুঝে নিরন্তর পিঠ বাঁচানোর কায়দা। যারা আসিফের ঘনিষ্ঠ তারা বলছেন এটা আয়নাবাজি ছাড়ার কিছু নয়। সুযোগ বুঝে দায় ঝেড়ে ডিগবাজি খেতে নামমাত্র সময় নেন সাবেক এই আইন উপদেষ্টা। ইউনূসের ডান হাত হয়েও এখন তারই সমালোচনা আসলে ভালো সাজার চেষ্টা, এক ধরনের আই ওয়াশ। এমন একটা সময় তিনি বিদ্রোহী সুবোধ বালক হবার চেষ্টা করছেন, যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা সংক্ষেপে দুদকের জিম্মায় আসিফের বিরুদ্ধে 286 জন সাব রেজিস্ট্রারকে বদলি করে 100 কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ আছে। নিজে আইন উপদেষ্টা হয়েও এ খবর জানতেন না তিনি? কেন হাত গুটিয়েছিলেন কড়া পদক্ষেপ না নিয়ে? দুর্নীতি এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে কাউকে তিনি 3-4 বার বদলিও করেন। ঘুষ নেওয়া হয় মাথাপিছু 50 থেকে 60 লাখ টাকা। বদলির পাশাপাশি দেদার হয়েছে পদোন্নতিও। বাংলাদেশের ইতিহাস বলছে অতীতে কখনো মাত্র 8 মাসেই বিপুল বদলির ঘটনা ঘটেনি, যা ইউনূসের আমলে হয়েছে। ত্রাসের নাম মব, আতঙ্কের নাম মব, ইউনূসের মেটিকিউলাস ডিজাইন। একটা সময়ে অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিল যাতে সাধারণ নির্বাচন না হয়, যেভাবেই হোক যাতে মব বাহিনী লেলিয়ে ভয়ে জিয়ে রাখা যায়। ইউনূসের বিদায়ের পরও থেকে গেছে তা। মব সন্ত্রাসের খপ্পরে জান গিয়েছে কুষ্টিয়ার পীরের। মবের দাপটে তছনছ হয়েছে তনির শোরুম। মবের দাপটে লন্ডভন্ড হয়েছে সিলেটে বাউল গানের আসর। ব্যবস্থার আশ্বাস দিলেও নীরব দর্শক প্রশাসন। সরকার বদলালেও বিলুপ্ত হয়নি মব কালচার। নয়া মোড়কে এখন যা বাংলাদেশের নিউ নর্মাল। ইউনূসের আইন উপদেষ্টা হয়ে সরকারি পদে থেকে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে দিনের পর দিন আসিফ নজরুল গুজবকে একটা বৃহৎ শিল্পে পরিণত করেছেন। সেই নজরুলের মুখেই সাবেক প্রধানের বিরোধিতা আসলে তেলেশমাতির জ্বলন্ত উদাহরণ। আপনাদের চোখ থাকুক জিও পালসে। আরও খবরের আপডেট জানতে ফলো করুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।